পুলিশ ফাইল। বাবা বাবা একটু শোনো না বাবা। কি ব্যাপার? শোনো না, আমার মেয়েটাকে একটু খুঁজে দেবে বাবা। এই দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার মেয়েটাকে খুঁজে দাও না বাবা। কি হয়েছে? কাল সারা রাত আমার মেয়েটা বাড়ি ফেরেনি। এই দুটো বাচ্চা কেঁদে কেঁদেই সারা। আমি বুড়ো মানুষ, কোথায় যাব কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না, তাই থানায় এলাম। দাও না বাবা, আমার মেয়েটাকে খুঁজে দাও না বাবা। ঠিক আছে, ভেতরে আসুন। বাড়ি কোথায় আপনাদের? এই দত্ত, ইয়েস স্যার। ওনার মিসিং ডায়েরিটা তুমি নাওনি কেন? স্যার আমি বলেছিলাম যে মিসিং ডায়েরি নিয়ে ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু দেখুন তখন থেকে আপনার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছেন। আসুন, বসুন। এই দত্ত, একটু বাবুকে বলো তো একটা চা পাঠাতে। কি হয়েছে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন। কোথায় থাকেন আপনি? বলছি বাবা, আমার বাড়ি পাটেরদাড়ি গ্রামে। আমার মেয়ের নাম রিজিয়া খাতুন। কল্যাণপুরে গ্রামে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। জামাই বাইরে থাকে কেরালায়। বেশ কিছুদিন ধরেই শ্বশুরবাড়িতে খুবই ঝামেলা শুরু হয়। এই বাচ্চা দুটোকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাতো আমার মেয়ে। কি নিয়ে অশান্তি হতো? কারা ঝামেলা করতো? কিরে খেলছিস? এই নে ধর, এতে 2000 টাকা আছে, কেমন? এতে 2 মাস চালিয়ে নিস। এই কটা টাকায় কি করে 2 মাস চালাবো? আরে আমার রাস্তার খরচ আছে, ওখানে গিয়ে খোরাকির খরচ আছে, তাই কিছু টাকা আমার সঙ্গে আছে। অসুবিধা হলে পরে আম্মাকে বলিস, আমি এসে আম্মাকে নয় দিয়ে দেবো। তা বাবা, এবারে গেলে কতদিন পরে আসবি? ঈদের আগে আসতে পারবো বলে মনে হয় না, কারণ বোঝোই তো যাতায়াতে মেলায় খরচ। ঠিক আছে, ভালো থাকিস, আর ফোন করে খবর টবর নিস। সেসব নিয়ে ভাবনা চিন্তা করো না, তবে বাচ্চাদেরকে খেয়াল রেখো। তো ট্রেন কোটায় দাদা? সন্ধ্যে 7টায় রে, তবে আগে যেতে হবে, গিয়ে সিট রাখতে হবে। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 আসছি, হ্যাঁ 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 আসছি বৌমা, সাবধানে থেকো। হ্যাঁ দাদা। জামাই বাইরে চলে যাওয়ার কয়েক মাসের মধ্যেই আবার ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। আমার মেয়েটাকে একা পেয়ে সবাই খুব অত্যাচার করতো। আমার মেয়েটা কি খেত না খেত কেউ তার কোনো খোঁজও রাখতো না। এসব কথা ও আপনাকে বলেছে? হ্যাঁ, শুধু একবারই বলেছি তা নয়, আমি আমি আমার মেয়ের মুখে বহুবার শুনেছি একই কথা। আমাকে 200টা টাকা দেবেন? ছোট ছেলেটার ওষুধ আর দুধ কিনতে হবে। কেন, তোমার টাকা শেষ? 2 মাস তো হতে গেল। কি করো এত টাকা? ছেলেটা আমার বিদেশে পড়ে থেকে হাড় ভাঙা খাটুনি করে টাকা নিয়ে আসে, আর তুমি 2 হাতে উড়িয়ে দাও। আমি টাকা সংসারেই খরচ করি, বাজে খরচ করি না। হ্যাঁ জানি, কত খরচ করো। কেন, আমি আপনাকে বাজার করতে টাকা দিইনি? সে কি আমি একা খেয়েছি? সবাই খেয়েছি। তাছাড়া আমার ছেলের টাকা আমাকে দিচ্ছ, তুমি বাপু রোজগার করে আমাকে দাওনি। খোটা টাকা দিচ্ছে, তাও আবার কথা শোনাচ্ছে। অত কথা শোনাবার কিছু নেই। আপনার দেওয়ার ইচ্ছে থাকলে দিন, না হলে আমি দোকান থেকে ধার করে নেব। তা তো করবেই বাপু, তোমাকে তো ধার দেওয়ার লোকের আর অভাব নেই।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। ভালো আছো তো? হ্যাঁ আছি, তবে কাজের খুব চাপ। আমার না টাকা শেষ হয়ে গেছে। তাই? তা আমার আমি কিছু বলছি উত্তর দিচ্ছ না যে? দুদিন ধরে যে রান্না করিনি, আজ আপনার খেয়াল হলো? ওদের যেমন নসিব তেমন খাবে। ওদের নসিবের কথা বলো না। তোমার মতো মায়ের জন্য না ওদের খাওয়া জুটবে না। কটা টাকা চেয়েছিলাম, দিয়েছিলেন? এখন যে এত দরদ। তোমার যে টাকার দরকার সেটা আমাকে বলনি কেন? হ্যাঁ, আমার স্বামীর এমন মুরদ যে আমি জনে জনে টাকা চাইতে যাব। দাদা টাকা দেয় না, তাহলে রোজগার করতে যায় কেন? দাদা টাকা দেয় না কে বললো? সব উড়ে যায়। বারবার একই কথা শুনতে ভালো লাগে না। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আপনাকে কিছু বলেছি কখনো? তুমি বাবু ইচ্ছাকৃতভাবে না খেয়ে থাকলে আমার কিছু বলার নেই। বাচ্চাগুলোকে কেন কষ্ট দিচ্ছ? তুমি ছাড়ো মা, ছাড়ো। ভাত তরকারি যা আছে সব ওদের দিয়ে দাও। লাগবে না, আমার কোনো সাহায্য লাগবে না। আমার যেমন কপাল তেমনই হবে। অভাবের সংসারে প্রায় অশান্তি লেগে থাকতো বাড়িতে। জামাইকে ফোন করেও কোনো লাভ হতো না। শাশুড়ি আর দেওরের ওপর নির্ভর করে ও আর চালাতে পারলো না। তাই বাচ্চা দুটোকে নিয়ে ও বাড়ি চলে আসে। ও বলল ওদের দয়ার ভাত খাওয়ার চেয়ে ও নিজে খেটে খাবে, তাতে ওর অনেক শান্তি। নিজে রোজগার করে ও বাচ্চাদের মুখে অন্ন তুলে দেবে। মাস দুয়েক সেলাইয়ের কাজও করছিল, অল্প অল্প রোজগার পাতিও করছিল। সেই মেয়েটা আমার নিখোঁজ হয়ে গেল। দেখো বাবা, দেখো, এই বাচ্চা দুটোকে দেখে আমার চোখে পানি থাকে না। ওদের মাকে খুঁজে দাও বাবা, খুঁজে দাও, খুঁজে দাও বাবা। ঠিক আছে, আপনি আপাতত ওদেরকে নিয়ে বাড়ি যান। আমরা চেষ্টা করছি, দেখি কি করতে পারি। আর ওর একটা ছবি থাকলে দেবেন। আর ওর যদি কোনো মোবাইল নাম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাম্বারই এই কাগজে আছে, দেখো তো বাবা এই নাম্বারটা। একটা ছবি আর একটা ফোন নাম্বার, এটাই হলো পুলিশের কাছে একমাত্র ভরসা, যা দিয়ে এক মাকে তার দুই সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া যেতে পারে। শ্বশুর বাড়িতে অর্থাভাব, অশান্তিতে কোনো রকম পথ না দেখতে পেয়ে রিজিয়া তার মায়ের কাছে চলে আসে নিজের মতো করে বাঁচবে বলে। কিন্তু হঠাৎ করে সে নিরুদ্দেশ হয়ে যায়। রিজিয়াকে কি ফিরে পাওয়া যাবে? দুই সন্তান কি ফিরে পাবে তার মাকে? আচ্ছা, এটা কি আলমের বাড়ি? তোমরা আমরা হাসনাবাদ থানা থেকে আসছি। কি হয়েছে? আপনার বড় ছেলের বউ আজ 3 দিন ধরে নিখোঁজ। সে কি? আমরা তো কোনো খবর পাইনি। আজ 2 মাস হলো সে এই বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেছে, আর এখানে আসেনি। আর আমরাও ওর কোনো খবর রাখি না। তা ও বাড়ি ছেড়ে গেল কেন? শোনো বাবা, আমার ছেলে বাইরে কাজ করে ঠিকমতো টাকা পয়সা পাঠাতে পারেনি। যা দিয়ে গেছিল নিশ্চয়ই ও কারোর সঙ্গে ভেগেছে। তোবা তোবা, কি বউ ঘরে এনেছিল বাবা। ভেগেছে ভালো কথা, কিন্তু বাচ্চা দুটোর কি হবে মা ছাড়া? মেয়েটাকে খুঁজে পাওয়া গেলে খুব ভালো হতো দত্ত। স্যার, যদি বেঁচে থাকে। হ্যাঁ, সে সম্ভাবনা আছে, ঈশ্বর না করুন। তবে আমার কি মনে হয় জানো দত্ত, কি স্যার? 2টো বাচ্চাকে ফেলে তার মা চলে যাবে, এটা না আমার ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমার মনে হয় মেয়েটাকে ফাঁসানো হয়েছে। আর মেয়েটার মোবাইলটাও সুইচ অফ। স্যার দেখুন, এই কেসটার কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।
দেখুন হঠাৎ করে কিরম বাড়ি থেকে উধাও হয়ে গেল, কোথাও কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। ক্লু তো অবশ্যই আছে, আমরা সেদিকে দৃষ্টিপাত করতে পারছি না। এই বয়সের মেয়েদের পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। স্যার, এই অঞ্চলের আর কাঠিদের খোঁজ করব? তাতে কোনো লাভ হবে না দত্ত। ওরা প্রচণ্ড স্ট্রং, আর ওদের জাল সারা রাজ্যে ছড়ানো আছে। বরঞ্চ অপরাধীদের ফেলে রাখা পায়ের ছাপ ধরেই আমাদের এগোতে হবে। পরের গাদায় ছুঁচ খুঁজে লাভ নেই, তাতে বরঞ্চ ওরা সাবধান হয়ে যাবে, আর মেয়েটাকেও খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে না। স্যার, স্যার আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না স্যার। মাথা যখন কাজ করে না দত্ত, হ্যাঁ স্যার। তখন টেকনোলজির সাহায্য নাও। কিরম স্যার? মেয়েটার লাস্ট কয়েক মাসের মোবাইল লিস্ট বার করে দেখো, নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। ওকে স্যার, আমি কালই দিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, দেখি আমি মেয়েটার মায়ের সাথে বরঞ্চ আজ একবার দেখা করি, বুঝলে দত্ত? ওনার সাথে একটু কথা বলে দেখা যাক, যদি কোনো খবর পাওয়া যায়, যদি কিছু সূত্র বার করতে পারি। একটু শুনবেন? ও মা, এসো 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 বাবা, এসো এসো। গরিবের বাড়িতে এসেছো, কোথায় যে তোমায় বসতে দিই। না না, আপনি আপনার সাথে দু চারটে কথা একটু জানতে চাই। বেশ, তো বলো। আপনি বলেছিলেন আপনার মেয়ে এখানে আসার পর সেলাইয়ের কাজ করতো। কি সেলাই করতো? আমার মেয়ে ওই সায়া ব্লাউজ এগুলোই সেলাই করতো। দোকান থেকে কাপড় নিয়ে আসতো, নিজেই বানাতো, আবার 3-4 দিন অন্তর অন্তর সেগুলো আবার দিয়ে আসতো। তাতে 200 টাকা 250 টাকা হতো সপ্তাহে, আর যা পেতো পুরো টাকাটাই ও আমার হাতেই দিয়ে দিত। কেউ কি ওর কাছে কাজ নিয়ে আসতো, বা কারোর কথা কি ও আপনাকে বলেছিল? না না, কেউ তো আসতো না, ও নিজেই যেত, আবার নিজেই কাজ নিয়ে আসতো। সেরকম কিছু চোখে পড়েনি আপনার? না না, আমার চোখে তো পড়েনি। বাবা, আমার মেয়েটা যে কোথায় আছে, কি অবস্থায় আছে। আরে ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না, আমরা চেষ্টা করছি ওর খোঁজ পেতে। এই প্যাকেটটা রাখুন, এতে বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। আর এই কটা টাকা রাখুন, আপনার কাজে লাগবে। রাখুন, আপনার কাজে লাগবে। আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। কীভাবে এগোবো বুঝতে পারছেন? সেইভাবে আপনারা জিনিসটা খেয়াল রাখুন, তবে আমরা জানতে পারবো। স্যার, একটা কথা ছিল। ও, তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি পরে ডেকে নিচ্ছি ওদেরকে। রিজিয়ার ফোনের কল লিস্টটা পাওয়া গেছে। তাই নাকি? দারুণ খবর। হ্যাঁ স্যার। বসো বসো বসো। আপনি একটা কাজ করুন, এই কল লিস্টে কোন কোন নাম্বার থেকে বেশি ফোন এসেছে বা গেছে সেটা দেখে আমাকে দিন। স্যার আপনি দেখুন, ওটা আপনি বলার আগে আমি অলরেডি চেক করে ফেলেছি। দেখুন ওখানে 3টে নাম্বার মার্ক করা রয়েছে, আর ওই 3টে নাম্বারের মধ্যে একটা নাম্বার থেকে গত 2 মাস ধরে রিজিয়ার ফোনে কন্টিনিউয়াসলি ফোন এসেছে স্যার। ও, তাহলে তুমি বলতে চাইছো এই নাম্বারটা কার, এটা যদি আমরা বার করে ফেলতে পারি, সেই সূত্র ধরে আমরা অনেকটা এগোতে পারবো। ইয়েস স্যার, আমারও তো সেরকমই মনে হয়। আর তাছাড়া ওই মহিলার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক স্যার। আর এর যদি আমরা একটা কিনারা করতে পারি খুব ভালো হবে স্যার। তার থেকেও বড় কথা, ওই দুটো বাচ্চার কথা ভেবে খুব খারাপ লাগে। এই নাম্বারটা কার সেটা আমাদের বের করে ফেলতেই হবে। ওকে স্যার, আজই হয়ে যাবে দিন। মিস্টার দত্ত, ওই শিবুটাকে যেভাবেই হোক আমাদের জালে তুলতে হবে। ওকে কিন্তু কোনো রকমভাবেই ছাড়া যাবে না। স্যার, আমাকে ডেকেছিলেন? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনাকে একটা বিশেষ প্রয়োজনে ডাকলাম।
বলুন স্যার, আমি কি করতে পারি? রিজিয়া বিবি নামে একজন বছর 35-এর মহিলা তার বৃদ্ধা মা আর দুটো ছোট ছোট বাচ্চাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা কিছুতেই ট্রেস করতে পারছি না। তবে ওর কল লিস্ট দেখে আমরা জানতে পেরেছি একটা নির্দিষ্ট নাম্বার থেকে ওনার নাম্বারে অনেকবার ধরে ফোন এসছে, আর ওই নাম্বারটা কার সেটাও আমরা বার করে ফেলেছি। তার নাম শিবু। এবার ওকে আমাদের জালে তুলতে হবে। আমি কি করতে পারি বলুন স্যার? জাল পাততে হবে। জাল? হ্যাঁ। কিভাবে? তুমি তোমার মোবাইল নাম্বার থেকে ওকে ফোন করে টোপ দেবে। তবে খুব সাবধান, ও কিন্তু গভীর জলের মাছ, ওকে কিন্তু খেলিয়েই আমাদের ডাঙায় তুলতে হবে। তুমি সময় নাও, তোমাকে সমস্ত রকম সাপোর্ট আমরা দেব। ওকে স্যার, আমি চেষ্টা করব। আপনি আমাকে নম্বরটা দিন। এই নাও, এটা শিবুর নাম্বার। না, তোমরা খেলো, আমি একটু আসছি। আরে এটা মিস কল। হ্যালো মা, বলো তুমি কোথায়? ঘরে তালা দিয়ে চলে গেছো, পাশের বাড়িতে চাবি রাখোনি, এবার আমি ঘরে ঢুকবো কি করে? আমি তোমার মা নই। এ মা, সরি, আপনার কাছে ভুল করে কল চলে গেছে। কি করে যে আপনার কাছে ফোন চলে গেল, মাফ করে দেবেন প্লিজ। আরে না না, ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পাওয়ার কিছু নেই। না না, আমি তো আপনাকে বিরক্ত করলাম। আপনি নেহাত ভালো মানুষ, তাই কিছু বললেন না। আসলে কি বলুন তো, কারো কাছে তো মিস কল চলে যেতেই পারে, এর জন্য কখনো খারাপ ব্যবহার করার কোনো মানে হয় বলুন? আপনি রাগ করেননি তো? আরে না না, আমি রাগ করব কেন? উল্টে তো আমার লাভ হলো। লাভ? আপনার কিভাবে লাভ হলো? একটা মিষ্টি মেয়ের গলা শুনতে পেলাম। মিষ্টি কিভাবে বুঝলেন? তেতেও তো হতে পারি। আরে না না, মেয়েরা তো মায়ের জাত, তে তো হতেই পারে না। ওই তো আমার মা এসে গেছে। হ্যাঁ, আমি এখন রাখছি। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। মালটাকে মনে হচ্ছে পটানো যাবে। এসো বাছা ধন, তোমার কথা বলার ইচ্ছেটাকে জিইয়ে রাখলাম। ফোন তোমাকে করতেই হবে। এবার এসো বাছা ধন। হ্যালো, কে বলছেন? বলুন তো, কে বলছি? আসলে আপনার নাম্বারটা তো ঠিক সেভ করা নেই, তাই বুঝতে পারছি না। আপনি কে বলছেন বলুন তো? কাল রাতে আপনি আমায় মিস কল করলেন, তারপর আমি আপনায় ফোন করেছিলাম, মনে পড়ে? ও আচ্ছা, এ মা, ছি কি লজ্জা, আমি না বুঝতেই পারিনি। আসলে কি বলুন তো, আজকে সকাল থেকে না আমি খুব চিন্তায় আছি। আপনি এত ভালো মানুষ, আপনি যে আমাকে ফোন করবেন আমি এটা ভাবিইনি। আসলে আপনার সাথে কথা বলে মনে হয়েছে আপনি একটু আলাদা, তাই সাহস করে ফোনটা করেই ফেললাম। তাতে কি হয়েছে, খুব ভালো করেছেন। সকাল সকাল কি চিন্তা করছিলেন? আর বলবেন না, সকাল থেকে মায়ের জন্য একটা ওষুধ কিছুতেই খুঁজে পাচ্ছি না, সেটার জন্যই ছোটাছুটি করছি। ও এই ব্যাপার, আমারই তো ওষুধের ডিলারশিপ আছে। কি ওষুধ লাগবে বলুন, আমি জোগাড় করে দেবো। তাই? সত্যি বলছেন? আপনি জোগাড় করে দেবেন? আরে হ্যাঁ, এটাই তো আমার কাজ, ওষুধ কেনা বেচা। না, আপনি ব্যস্ত মানুষ, সামান্য একটা ওষুধের জন্য আপনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। না না, বিরক্ত হবো কেন? আপনার জন্য এটুকুনি করতে পারলে আমার ভালো লাগবে। আরে আপনার মা তো আমার মায়ের মতোই। ঠিক আছে, এত করে যখন বলছেন, আমি আপনাকে ওষুধের নামটা SMS করে দিচ্ছি। ঠিক আছে, আমি জোগাড় করেই আপনাকে ফোন করে নেব। না, এখন এসে পৌঁছননি, তবে এসে যাবেন। আসলে কাল অনেক রাত করে ফিরেছেন তো, একটা রেড ছিল,
আচ্ছা, ওদিকে ওই শিবুর কি খবর? খবর কি, তিনি তো এখন সশরীরে ধরা দেওয়ার জন্য ব্যস্ত। আরে বাহ, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমি আর কি করলাম, আপনাদের হাতে তুলে দেবো, ফাটাবেন আপনারাই। কি এত ফাটাফাটি চলছে? মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং স্যার। মর্নিং, বসো। কোনো খবর হলো মিনতি? স্যার, মাছ টোপ খেয়েছে স্যার, এবার শুধু ডাঙায় তোলার অপেক্ষা। বাহ, এ তো দারুণ খবর। আমার মন বলছে আজকে বিকেলের মধ্যেই আমাকে ফোন করবে, কাল দেখা করব, আর সেই অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত ব্যবস্থা নিতে হবে। তোমাকে ফোন করলে তুমি সঙ্গে সঙ্গে আমাদের জানাবে, আমরা দুজনে সেই সময় উপস্থিত থাকব, তবে সিভিল ড্রেসে। ওকে। চলো দত্ত, লকাপে যাই। কাল যাদের ধরেছি তাদের সাথে একটু আলাপ করে আসি, তাদের কি বক্তব্য একটু জানা দরকার। ওকে স্যার। চলুন চলো। হ্যালো, বলুন, ওষুধটা পেলেন? আরে পাবো না কেন, আপনার জন্য এটুকুনি করতে পেরে ভালো লাগছে, কিন্তু এটা কিভাবে আপনাকে দেব সেটাই ভাবছি। এটা কোনো ব্যাপার হলো? আমি আপনার থেকে গিয়ে নিয়ে নেব। বলুন আমাকে কোথায় যেতে হবে? তাহলে কাল সকাল 10টা নাগাদ হাসনাবাদ স্টেশনের উত্তর দিকে যে চার মাথার মোড়, ওখানে চলে আসুন, ওখানেই আপনাকে দিয়ে দেবো। আমি চলে যাব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। দেখুন, মানুষ মানুষের জন্য, এর থেকে বড় কথা কি হতে পারে? তা তো অবশ্যই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কাল তাহলে সকাল 10টায় দেখা হবে। এখন রাখছি, কেমন? আসো আসো, তোমাকে এমন ওষুধ দেব আমার প্রেমে হাবুডুবু খাবে। কাল তোমাকে ডাঙায় তুলে ছাই মাখিয়ে ধরবো, দেখি কত বড় প্যাকাল তুমি। হ্যালো, আপনি কোথায়? আমি তো কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য। আমি একটা হলুদ রঙের শাড়ি পরে আছি। না না, আমার বাড়ি থেকে কে আসবে? কেউ আসেনি তো, আমি একাই এসেছি। তাছাড়া বাড়িতে অসুস্থ মা, কেই বা আসবে বলুন? আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ। বেটা কি টের পেয়ে গেল, জেনে গেল আমি পুলিশ? ঘাঘো মাল, বুঝতে পারছি না। না আসা পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না, সাবধানে থাকতে হবে। আপনি আপনি সৌমেন? আপনি মিস কল? না না, আমি মিনতি সান্যাল। আসলে আমি তো আপনাকে আমার নামটাই বলিনি। তাতে কি হয়েছে, আজ জেনে গেলাম। এই নিন আপনার ওষুধগুলো। ধন্যবাদ। এবার ধীরে ধীরে আপনার সব পরিচয় পেয়ে যাব। অবশ্যই পাবেন। বলছি চলুন না আমরা একটু ওদিকটায় গিয়ে বসি। আপনার হাতে ফাঁকা সময় আছে তো? হ্যাঁ, আপনার সাথে দেখা করবো বলেই তো সব কাজ সেরে এলাম। চলুন। কি দেখছেন চারিদিকে? না মানে চেনা কেউ থাকলে। লজ্জার কোনো কারণ নেই, এখানে আপনাকে কেউ চেনে না। সেটা নয়, আসলে বুঝতেই পারছেন অনেকক্ষণ এসেছি, এখনো কেন যে ধরছে না। আরে ছাড়ুন ছাড়ুন, কি করলাম আমি? আমাকে ছেড়ে দিন, আমি কি করলাম? কি করেছি আমি? ছেড়ে দিন আমাকে।
ছেড়ে দিন, ছেড়ে দিন, ছাড়ুন আমাকে, চলো, ছাড়ুন, ছাড়ুন। এই প্রথম এই কেসের একটি সাফল্য পাওয়া গেল। মিনতি দেবীর পাতাজালে ধরা পড়ল শিবু, যার নাম্বার কিনা রিজিয়ার মোবাইলের কল লিস্টে পাওয়া গেছে। রিজিয়া নিখোঁজ হয়ে যাওয়ার আগে শিবুর সঙ্গে কথা হয়েছিল রিজিয়ার। এখন দেখার যে মিনতির মতো রিজিয়াকেও শিবু ফাঁসিয়েছিল কিনা। তাহলে কি এখন পাওয়া যাবে রিজিয়ার হদিশ? তোর জন্যে আমি অনেকগুলো প্রশ্ন রেডি করে এনেছি, পাছে ভুলে যাই। প্রত্যেকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি। আমার প্রথম প্রশ্ন, রিজিয়ার সাথে তোর আলাপ ছিল, তাই তো? অবশ্য তুই নাও বলতে পারবি না, তুই রেগুলার ওকে ফোন করতিস। আমার দ্বিতীয় প্রশ্ন, রিজিয়ার সাথে তোর কিভাবে আলাপ হয়? ফোনে আলাপ হয়, আমি ওকে সেলাইয়ের কাজ জোগাড় করে দিতাম। হ্যাঁ, সে তো আমি জানি। তুই খুব পরোপকারী মানুষ। বেছে বেছে তুই শুধু মেয়েদেরই উপকার করতিস, কিন্তু তার বিনিময়ে তুই কি সুবিধে নিতিস সেটা তো আমাদের জানতে হবে। ও কিভাবে নিরুদ্দেশ হলো আমি জানি না স্যার। আরে আমি তো তোকে প্রশ্নই করিনি, তুই আগে থেকে কেন উত্তর দিচ্ছিস? তুই রিজিয়ার সাথে আলাপ থেকে প্রেম পর্ব পুরো ঘটনাটা বল। আমার ফোনে একটা মিস কল ছিল, সেটাতেই ঘুরিয়ে ফোন করি। হ্যালো, কে বলছেন? আমি রিজিয়া বলছি। আপনি কে? আমায় ফোন করেছিলেন? ফোন কই না তো, হয়তো ভুল করে চলে গেছে, কিছু মনে করবেন না। মনে তো করছি, অবশ্যই মনে করছি। আপনি একজন ইয়াং অবিবাহিত পুরুষ মানুষকে ফোন করেছেন, তাও যাকে চেনেন না। আমার ভুল হয়ে গেছে। এ কি, আপনি রাগ করছেন তো? আমি তো মজা করছিলাম। মজা? মজা তো আমার জীবন থেকে কবেই চলে গেছে। আমি তো হাসতেও ভুলে গেছি। থাক, আমার এখন কাজ আছে, আমি রাখছি। ঠিক আছে, ঠিক আছে, পরে ফোন করবো আবার। দুদিন কথা বলার পর বুঝতে পারি ওর আমার সাথে কথা বলতে ভালো লাগে, আর ও খুব কষ্টে আছে। একদিন সেলাইয়ের মাল দেওয়ার জন্য ও বাজারে আসে, আমি যাই, দেখা হয়। ওর একটা পেমেন্ট আটকে ছিল, দোকানদার দিচ্ছিল না। আমাকে বলায় আমি পেমেন্টটা পাইয়ে দিই। তার মানে তোর প্ল্যান ছিল ওই মেয়েটার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলা। এ কথা নিজের মুখে কি করে বলবে স্যার? এটাই তোর ধান্দা, সহজ সরল মেয়েগুলোকে ফুসলিয়ে পাচার করা। না না স্যার, আমি ওকে পাচার করিনি। আমি ওকে ভালোবাসতাম। আপনি আমার জন্য লোকটার সঙ্গে ঝগড়া করলেন? আমার কেমন লজ্জা করছে। আরে তোমার পেমেন্টটা আটকে রেখেছে কেন? আরে এটা খাটনির টাকা, লোকটার ইচ্ছে ছিল টাকাটা মেরে দেওয়া। আমি না ওখান থেকে আর অর্ডার নেব না। ঠিক আছে, আমি তোমাকে আরও 2-3টে দোকান ধরিয়ে দেবো। আপনি আমার জন্য এত করলেন, আমি আপনার দয়ার। এসব কথা বলে কোনো লাভ নেই। আমার মনে হলো তোমার জন্য করা উচিত, তাই করেছি। তোমাকে আমার বন্ধু মনে হয়েছে। দেখো, আবার রাগ করে। তুমি রাগ করলে আমার কি হবে? আমি কার উপর ভরসা করব? ভরসা করো, বিশ্বাস করো আমায়। করি তো। এই অসময়ে তুমি যদি আমার পাশে না থাকতে, তাহলে দুটো বাচ্চা নিয়ে আমি তো শেষ হয়ে যেতাম। এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো, তোমার কোনো অসুবিধা হবে না। চলো, আমাকে একটু বাসুদের দোকানে পৌঁছে দাও। চলো। চলো।
এরকম একটা সহজ সরল মেয়ের বিশ্বাসে আঘাত করতে তোর লজ্জা করলো না? তুই মানুষ না জানোয়ার? না না স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি ওকে ভালোবাসতাম। ভালোবাসতিস? তুই ওটা ভালোবাসতিস? দুটো ছোট ছোট বাচ্চার মাকে তুই তাদের কাছ থেকে কেড়ে নিলি। বল কি করেছিস ওর সাথে? বল বল, রিজিয়া কোথায়? বল। আমি জানি না স্যার। মাথায় রক্ত উঠে যাচ্ছে শিবু, তুই বল ওকে কোথায় রেখেছিস, নইলে কিন্তু। বলছি স্যার, বলছি। সোজা আঙুলে ঘি ওঠে না। বল তুই কোথায় রেখেছিস রিজিয়াকে? ওকে স্যার আরো ভালো কাজ পাইয়ে দেওয়ার নাম করে এই নাও 250 টাকা। 10 টাকার 10 পিস আর 15 টাকার 10 পিস, এই সপ্তাহে এই কাজই হয়েছে। এই কটা টাকায় কি হবে বলো তো? ধার শোধ করতেই তো 100 টাকার বেশি লেগে যাবে। অত চিন্তা করো না, আমি আরো 200 টাকা দিচ্ছি, এটা দিয়ে এই সপ্তাহটা চলে যাবে। না না, তুমি কেন দেবে? কেন দিতে পারি না? এত বড় ভাবো আমাকে? না না, তুমি আমার জন্য এত করো, তারপর টাকা দিও। আরে ধার দিচ্ছি, সুযোগ পেলে শোধ করে দেবে। এই কটা টাকায় কি করে ধার শোধ হবে বলো তো? না না, তুমি এটা রাখো, আমার এভাবে কষ্ট করেই চলে যাবে। একটা কথা বলি, আমার এক মামা আছে, অনেক বড় ওস্তাকার, 2-1টা বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে যোগাযোগও আছে। তাকে বলে তোমার একটা মাস মাইনের কাজ জোগাড় হয়ে যাবে। যাবে? কেন যাব না? এক জায়গায় বসে কাজ করে যদি রোজগার হয় তাহলে যাব না কেন? তুমি আমাকে নিয়ে চলো। কি গো, নিয়ে যাবে তো? কালই যাবে? হ্যাঁ। ঠিক আছে, চলো। তুমি এখানে দাঁড়াও, ওই যে কাদের ভাই। ও কাদের ভাই, কে? আমি শিবু। আরে শিবু, কেমন আছো ভাই? সব খবর ভালো তো? ওকে নিয়ে এসেছি। ওই ডাকু। এসো, আরে আমার নিজের দাদা, কোনো চিন্তা নেই। এসো 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 এসো, তোমার কাছে কোথায় বসতে দিই? এই যে এখানে বসো, এসো এসো এসো, এইখানে বসো 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 বসো। এটাকে নিজের বাড়ি ভাবো। শিবু আমাকে তোমার কথা সব বলেছে। হাতের কাজ জানা থাকলে ভাতের অভাব। আমার হাতে দুটো বড় কোম্পানি আছে, আমি তোমাকে সেখানে মাস মাইনেতে ঢুকিয়ে দেবো। ওখানে সব অটোমেটিক মেশিন, দিনে প্রায় 10-12 হাজার গেঞ্জি সেলাই হয়। 10-12 হাজার? বসো 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 বসো। আমি পারবো? না না, তোমাকে তো প্রথমেই ওরা মেশিনে তুলবে না। প্রথমে 15 দিন ট্রেনিং দেবে, তারপরে পার্মানেন্ট। 6 মাস গেলেই তুমি বুঝতে পারবে তোমার রোজগার না আরে ডবল হয়ে যাবে। আজ রাতে তুমি বিশ্রাম নাও, কালকে আমি তোমাকে দুটো জায়গাতেই নিয়ে যাব। আজকে ওপরে ঘর আছে, এটা নিজের বাড়ি ভাবো, কোনো চিন্তা নেই। ভালোভাবে থাকো, কাল সকালে সব হবে। এসো, চলো চলো। এইসব ভুজুং ভাজুং দিয়ে মেয়েটাকে বেচে দিলি? হ্যাঁ, কোথায় বেচেছিস? কার কাছে বেচেছিস? কত টাকা বেচেছিস তুই? বল বল, নইলে। বলছি স্যার, বলছি।
তোর কাজ এই পর্যন্তই, তাই তো? তারপর যা করার ওই কাদেরই করলো। কাদের ওকে কোথায় পাচার করলো বল? এটা জানার ইতিহার আমার নেই। কোথায় কত টাকায় পেয়েছিল সে আমি জানি না। আমি টাকা নিয়ে রিজিয়াকে ওখানে দিয়ে চলে এসেছি। এই নে তোর ফোনটা ধর, কাদেরকে ফোন কর, করে বল তুই আরেকজনকে নিয়ে আসছিস ওর কাছে। নে ধর, নে ধর। ওস্তাদ, ওস্তাদ, কে? আমি শিবু। ও শিব, মাশাআল্লাহ, সব বুঝিয়ে পড়িয়ে এনেছিস তো? স্যার, স্যার, এই আমি কিছু করি স্যার, স্যার কিছু দেখেছো কাদের? সব দেখো নি স্যার, আমি বিশ্বাস করি স্যার, আমি কিছু করি স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। এখানে যে ভিকটিম তিনি বিবাহিতা, হাউসওয়াইফ, বাড়ি হাসনাবাদে। তার হাজব্যান্ড কেরালাতে থাকে, কেরালাতে চাকরি করে না। তার মা অভিযোগ করেন, অভিযোগটা আসে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। তারপরে পুলিশ তদন্তে নামে, তদন্তে নেমে আমরা বুঝতে পারি যে একটা আন্তঃরাজ্য পাচার চক্র এর মধ্যে জড়িত আছে, একটা ইন্টারস্টেট ট্রাফিকিং র্যাকেট। সেই ট্রাফিকিং র্যাকেটের ফার্স্ট যে লিঙ্ক সেটা আমরা প্রথমে অ্যারেস্ট করি। তাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অ্যারেস্ট করা হয়, দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং থেকে অ্যারেস্ট করা হয়। ক্যানিং থেকে অ্যারেস্ট করার পরে তাকে আমরা পুলিশ রিমান্ডে নিই। পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে এই মেয়েটিকে, এই গৃহবধূকে এখান থেকে প্রথমে গুটিয়ারি শরীফে নিয়ে যায়। গুটিয়ারি শরীফে সেখানে একদিন রাখে, তারপরে সেখান থেকে ও আরেকজনের হাতে তুলে দেয়। সে তাকে পুনেতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। কাদেরকে জেরা করে পুলিশ জানতে পারে যে শিবুর কাছ থেকে রিজিয়াকে কেনার পর সে তাকে পুনেতে একটি পতিতাপল্লীতে বিক্রি করে দেয়। হাসনাবাদ থানার পুলিশ একটি টিম তৈরি করে কাদেরকে নিয়ে রওনা দেয় পুনেতে এবং সেখান থেকে উদ্ধার করে রিজিয়াকে। এবারে পুলিশের টিম আমরা রওনা করাই পিসি অ্যাকিউজডকে নিয়ে। রওনা করার পরে সেখান থেকে লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করার পরে বুধবারাপেট ওই জায়গাতে আমরা রেড করা হয়। রেড করে এই মেয়েটিকে কিন্তু রিকভারি করা হয়। তারপরে তার সেকেন্ড যে কন্ডুইটস আছে সেটাকেও অ্যারেস্ট করা হয়, বসিরহাট থেকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনা এখনও পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। আর এই ঘটনাটায় মানে আমরা ইনিশিয়ালি যেটা জেনারেলি আমরা ভিকটিমের কাছ থেকে কোনো সময় ফোন কল পাই বা ক্লু পাই, এই ঘটনাতে কিন্তু সেরকম কোনো ক্লু পাওয়া যায়নি। কিন্তু আমাদের এখানে ডেডিকেটেড একটা টিম ফর্ম করা হয় এই কেসটার জন্য। এই টিম ফর্ম করার পরে এই কেসটায় আমরা সাফল্য পেয়েছি। অবশেষে 2 মাস বাদে রিজিয়া ফিরে এলো তার পরিবারে। বাচ্চা দুটো ফিরে পেল তার মাকে। এই কেসের তদন্ত শেষ করতে হাসনাবাদ থানার পুলিশের সময় লাগে 2 মাস। নিঃসন্দেহে এটি একটি বিরাট সাফল্য, কারণ এই কেসের কোনো ক্লুই ছিল না। এবার বুঝতে পারছেন তো নারী পাচার চক্রের দল কতখানি সক্রিয়। এদের জাল সারা ভারতবর্ষে বিছানো রয়েছে। তাই মানুষের উপর থেকে বিশ্বাস হারাবেন না, মানুষকে বিশ্বাস করুন, কিন্তু পরখ করেই, না হলেই বিপদ। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।